আসসালামু আলাইকুম। নিউ ইয়র্ক টাইমসে সম্প্রতি একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে যে পাচার হওয়া টাকার প্রকৃত পরিমাণ কেউই নিশ্চিত করে বলতে পারছে না। বিভিন্ন ধরনের আর্থিক হিসাব নিকাশ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুর বলেন, শেখ হাসিনার শাসন আমলে তার সহযোগীরা বাংলাদেশ ব্যাংক খাত থেকে যে পরিমাণ অর্থ লুট করেছে তা কার্যত পৃথিবীর আর্থিক ইতিহাসে সর্বোচ্চ। এতে বাংলাদেশের অর্থনীতির অপূরণীয় ক্ষতি হয়েছে। অর্থনীতির প্রসঙ্গে আহসান মনসুর বলেন, আগামী বছর অর্থনীতির আকাশে আরো ঝড় উঠবে, এরপর অর্থনীতির আকাশ পরিষ্কার হতে শুরু করবে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হওয়ার আগে ২৭ বছর আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এ কাজ করেছেন আহসান মনসুর। তিনি বলেন, শেখ হাসিনার গত ১৫ বছরের শাসনামলে কেবল বাংলাদেশের আর্থিক ব্যবস্থা থেকেই ১৭ বিলিয়ন বা $১,৭০০ কোটি সমপরিমাণ অর্থ পাচার হয়েছে। তবে অন্যান্য অর্থনীতিবিদদের হিসাবে শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ থেকে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে তা ৩০ বিলিয়ন বা $৩,০০০ কোটি বেশি হতে পারে। মার্কিন এই সংবাদ মাধ্যমের অনলাইন সংস্করণ ৪ঠা ডিসেম্বরে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। চলতি সপ্তাহে অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক শ্বেতপত্র কমিটি বলেছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে গত ১৫ বছরে বাংলাদেশ থেকে সার্বিকভাবে প্রতি বছরে গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে। আহসান মনসুর নিউ ইয়র্ক টাইমসকে বলেন, সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ বুঝতে পেরেছিল যে লুটপাট করার জন্য সবচেয়ে ভালো জায়গা হচ্ছে ব্যাংক। এই প্রক্রিয়ায় বাংলাদেশের ব্যাংকগুলো শত শত কোটি ডলারের সমপরিমাণ অর্থ বিভিন্ন কোম্পানিকে ঋণ দিয়েছে, যেই কোম্পানিগুলোর অনেকগুলোরই অস্তিত্ব নাই। এই টাকাও কখনো সম্ভবত ব্যাংকে ফিরে আসবে না। এই অর্থের একটা বড় অংশ দেশ থেকে অবৈধভাবে বাইরে নিয়ে যাওয়া হয়েছে। তিনি বলেন, ইসলামী ব্যাংকের পুরো পরিচালনা পর্ষদ হাইজ্যাক করা হয়েছিল। তার ভাষ্য, বিশ্বের অন্য কোনো দেশে সরকারের সর্বোচ্চ কর্তৃপক্ষ এভাবে গুন্ডা মাস্তানদের সহযোগিতায় পুরো ব্যাংক খাতে এমন পদ্ধতিগতভাবে ডাকাতি করেছে, এমন ঘটনা তিনি আর কোথাও দেখেননি। ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নানের পদত্যাগের ঘটনা সবিস্তরে তুলে ধরা হয়েছে নিউ ইয়র্ক টাইমসে। সংবাদে বলা হয়েছে যে ২০১৭ সালের ৫ই জানুয়ারি আর ১০টা সাধারণ দিনের মতো আব্দুল মান্নান কার্যালয়ে যাওয়ার জন্য বাসা থেকে বেরিয়েছিলেন। পথে মধ্যে তিনি একটি ফোন কল পান। কলটি করেছিলেন সামরিক গোয়েন্দা দপ্তরের প্রধান। তাকে বলা হয় যে গাড়ির গতিমুখ পরিবর্তন করে তিনি যেন সংস্থাটির সদর দপ্তরে চলে আসেন। গত অক্টোবর মাসে আব্দুল মান্নান নিউ ইয়র্ক টাইমসকে সেই ঘটনার বিবরণ দিয়েছেন। কার্যালয়ে যাওয়ার পর সামরিক গোয়েন্দারা আব্দুল মান্নানের ফোন, ঘড়ি ও ওয়ালেট রেখে দেন। এরপর গোয়েন্দা সংস্থার প্রধান আব্দুল মান্নানের দীর্ঘ ক্যারিয়ারের বিবরণ দেন। বাংলাদেশ ব্যাংক খাতকে তিনি যে গ্রামীণ দরিদ্র মানুষের কাছে নিয়ে গেছেন সেই জন্য তার প্রশংসা করেন। আব্দুল মান্নান ভাবছিলেন যে তার সময়টা মনে হয় বৃথা যাচ্ছে, কিন্তু এরপরই তাকে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে পদত্যাগের চিঠিতে সই করতে বলা হয়। গোয়েন্দা সংস্থার প্রধান তাকে বলেন, এই আদেশ দেশের সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছ থেকে এসেছে, অর্থাৎ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন, কিন্তু তিনি প্রথমে পদত্যাগপত্রে সই করতে রাজি হননি। তখন ইসলামের খলিফা ওসমানের কথা মনে হচ্ছিল তার। ৭ম শতাব্দীতে ঘাতকের আক্রমণের মুখে তিনি শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে গেছেন। কিন্তু এই পর্যায়ে এসে আব্দুল মান্নান আর বলতে পারলেন না। প্রথমত তিনি বলেন যে গোয়েন্দা কর্মকর্তারা তাকে মৌখিকভাবে রাজি করানোর চেষ্টা করেছেন। এরপর তাকে গোয়েন্দা প্রধানের কার্যালয় থেকে আরেকটা স্থানে নিয়ে যাওয়া হয়। আব্দুল মান্নান বলেন, আমি যে ধরনের মানুষ, তাতে ওই সময় আমাকে যে অপমানজনক পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়া হয়েছিল তার বিবরণ দেওয়া সম্ভব নয়। এরপর তিনি সময়ের হিসাব ভুলে যান এবং এক পর্যায়ে জানতে পারেন যে দুপুরের আগে তিনি পদত্যাগপত্রে সই করেছেন। এরপর তাকে ছেড়ে দেওয়া হয় এবং পরবর্তী ৮ বছর তিনি কার্যত নির্বাসনে ছিলেন এবং এখন তিনি আবার একটি ব্যাংকের চেয়ারম্যান হয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের দাবি, এস আলম গোষ্ঠী অন্যান্য গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে শেখ হাসিনার আমলে বাংলাদেশ ব্যাংক খাত শূন্য করে দেওয়ার চক্রান্ত করেছিল। হাসিনা সরকারের ঘনিষ্ঠ সহযোগীদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বিএফআইইউ এর নির্বাহী পরিচালক
AKM এহসান ইসলামী ব্যাংক সহ অন্যান্য ব্যাংক এসালাম গোষ্ঠীর হাতে যাওয়ার পর নামে বেনামে বিভিন্ন কোম্পানিকে ঋণ দেওয়া হয়েছে, যেই ঋণের বড় অংশ আর ফেরত আসেনি, ফলে সেগুলি খেলাপি হয়ে গেছে। বাংলাদেশের অনেক ব্যাংক এখন লাইফ সাপোর্টে আছে বলে নিউ ইয়র্ক টাইমসের সংবাদে উল্লেখ করা হয়েছে। এমনকি যেসব ব্যাংকের আর্থিক অবস্থা ভালো তারাও সেভাবে ঋণ দিতে পারছে না। এমনকি আমানতকারীদের টাকা সবসময় ফেরত দিতে পারছে না। আমানতকারীদের তারা মাঝে মধ্যে টাকা তোলার সুযোগ দিচ্ছেন। বাংলাদেশ থেকে যে টাকা নিয়ে যাওয়া হয়েছে সেই টাকা উদ্ধারের চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শেখ হাসিনার দলের অনেক সদস্যের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা করা হয়েছে, যে অর্থ মূলত আমদানি রপ্তানির মাধ্যমে পাচার করা হয়েছে। এর মাধ্যমে যে কেবল কিছু মানুষেরই পকেট ভারী হয়েছে তা নয়, এতে বাংলাদেশের মুদ্রার দরপতনও হয়েছে। 2014 সালে নির্বাচনের পর থেকে বাংলাদেশ থেকে এই অর্থ পাচারের গতি বাড়তে থাকে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপর 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলে বাংলাদেশের মুদ্রার বড় ধরনের দরপতন হয়। আমদানির মূল্য অনেকটাই বেড়ে যায়। বিদ্যুৎ উৎপাদনের জ্বালানির দাম বেড়ে যাওয়ায় বড় ধরনের লোডশেডিং এর মুখে পড়ে বাংলাদেশ। অনেক ব্যাংক নগদ অর্থের সংকটে আছে। বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা পুরো বেতন তুলতে হিমশিম খাচ্ছেন। এমনকি যেদিন বেতন দেওয়া হয় সেদিন তারা পুরো টাকা তুলতে পারেননি, এমন পরিস্থিতিও দেখা গেছে। ঔষধ কোম্পানি টেকনোড্রাগ কর্মী ছাঁটাই করতে বাধ্য হয়েছে। এই কোম্পানির মহাব্যবস্থাপক মাজিদুল করিম নিউ ইয়র্ক টাইমসকে বলেন, নিম্ন আয়ের কর্মীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। কর্মীরা তার কাছে অভিযোগ করেছেন যে ব্যাংক টাকা দিতে পারছে না, সেই কারণে কোম্পানি বাধ্য হয়ে নগদ অর্থে মজুরি পরিশোধ করছে। তিনি আরো বলেন, নিজের ডেবিট কার্ড দিয়েও টাকা তোলা যাচ্ছে না। আহসান মনসুর বলেন, এবছর বাংলাদেশের প্রবৃদ্ধির বছর নয়, যদিও মূল্যস্ফীতির হার কমে আসছে ও প্রবাসী আয় প্রবাহ বাড়ছে। তিনি আশাবাদী আন্তর্জাতিক মুদ্রা তহবিল বাংলাদেশের মুদ্রা স্থিতিশীল করতে আরো $3 বিলিয়ন বা $300 কোটি সহায়তা দিবে। ভবিষ্যৎ নিয়ে আশাবাদী কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। আজ এই পর্যন্ত। এই ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন এবং এরকম ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।